গত ক্লাসে আমরা বৃত্ত সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিছিলাম, তাই না? এবং আমরা বলছিলাম যে যদি আমরা এইচ কে বিন্দু এবং আর ব্যাসার্ধ যদি হয়, আর ব্যাসার্ধ যদি হয়, তাহলে pxy যদি বৃত্তের উপর কোনো বিন্দু হয়, তাই না? তাহলে আমরা এই বৃত্তের সমীকরণ আমরা লিখছি এভাবে যে x minus h whole square plus y minus k whole square equals to r square। আচ্ছা, কেন এটা বৃত্তের সমীকরণ বলো? এটা বৃত্তের সমীকরণ কেন? বলো, মানে এটাকে আমরা বৃত্তের সমীকরণ কেন বলতেছি? যে যদি বৃত্তের ব্যাসার্ধ এইচ কে বিন্দুতে হয়, সরি বৃত্তের কেন্দ্র যদি এইচ কে বিন্দুতে হয় আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পি এক্স ওয়াই বৃত্তের উপর যদি কোনো বিন্দু হয়, তাহলে এইটাকে আমরা বৃত্তের সমীকরণ কেন বলি? নির্দিষ্ট দূরত্বে, হ্যাঁ, যে পি এক্স ওয়াই বিন্দুটা ভ্যারিয়েবল, এক্স ওয়াই ভ্যারিয়েবল, কিন্তু এক্স ওয়াই এমন ভাবে ভ্যারি করবে, এমন ভাবে চেঞ্জ হবে যাতে এক্স ওয়াই বিন্দু থেকে এইচ কে বিন্দুর দূরত্ব একটা নির্দিষ্ট মান আর এর সমান হয়। তাহলে যে কথাটা আমরা বলতেছি বৃত্তের বৃত্ত রচনাকারী সঞ্চার পথের যে বৈশিষ্ট্যটা আমরা বলতেছি, এই সমীকরণটা সেই বৈশিষ্ট্যটাকেই বর্ণনা করে, ঠিক আছে? সে কারণে আমরা এই সমীকরণটাকে বৃত্তের সমীকরণ বলি। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এই সমীকরণটাকে যদি এখন আমরা ভেঙে ফেলি, তাহলে এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই প্লাস এখান থেকে এইচ স্কোয়ার, এখান থেকে কে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এই আর স্কোয়ারকে আমরা বামে নিয়ে আসলাম, মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। এবং আমরা এটাকে একটা জেনারেল ফর্ম এভাবে দিই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। মানে এই জিনিসটাকে আমরা ধরে নিই এটা হচ্ছে এক্স ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এরকম, এটার সাথে সহগ হচ্ছে 1 1 থাকবে। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই সমীকরণকে কোনো কিছুতে গুণ করি, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হবে। মানে সমীকরণটা এরকম ফর্মে না লিখে যদি আমি এখানে সেম সেম দুইটা নাম্বার দেই, তাহলে কিন্তু এটা বৃত্তের সমীকরণই থাকবে, ঠিক আছে? সো আমরা এই ধ্রুবপদটাকে আমরা সি লিখলাম, আর এই মাইনাসটাকে অমিট করে 2g 2f লিখলাম, লিখে আমরা এটাকে বলতেছি বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে? অর্থাৎ যে কোনো সমীকরণকে আমরা এই রূপ থেকে বের করতে পারবো আর কি, যে কোনো বৃত্তের সমীকরণকে আমরা এই রূপ থেকে বের করতে পারবো। এবং এটা হচ্ছে কার্তেসীয় সমীকরণ। বৃত্তের কিন্তু পোলার সমীকরণও হয়, সেটাতে আমরা পরে যাব। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণে আননোন প্যারামিটার বা এটাকে আমরা ইচ্ছামূলক ধ্রুবক, এগুলো আমরা জানি না মানগুলো, কিন্তু মানগুলো জানি না মানে হচ্ছে যে যেমন এক্স ওয়াই যেরকম অজানা রাশি, জিএফসি কিন্তু সেরকম অজানা রাশি না। হ্যাঁ, এগুলোকে আমরা কনস্ট্যান্ট বলি, কিন্তু এই কনস্ট্যান্ট গুলা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক। মানে ইচ্ছা মতো এদের মানকে পরিবর্তন করতে পারি আমরা, ঠিক আছে? পরিবর্তন করলে পরে বৃত্তের চেহারার মধ্যে পরিবর্তন হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই মানে আমরা বলতেছি এই সমীকরণে এখানে যেরকম কি ছিল, এইচ কে হচ্ছে কেন্দ্র, তাহলে এই এইচ এর সাথে যদি এটাকে আমরা মিলাই, তাহলে এই সমীকরণ থেকে আমরা বলবো বৃত্তের কেন্দ্র কি হবে? বলো কি হবে বৃত্তের কেন্দ্র? মাইনাস জি কমা
মাইনাস এফ। আচ্ছা, আর এই দুটাকে যদি আমরা কোরিলেট করি তাহলে আমরা বলতে পারি সি ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন সি ইকুয়ালস টু যদি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয় তাহলে আমরা এই যে এইচ ইকুয়ালস টু মাইনাস জি, সো এইচ স্কোয়ার ইকুয়ালস টু জি স্কোয়ার, তাই না? প্লাস এটা হবে এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধের ফর্ম পাই আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, এখন এই যে এখানে আমরা রুট ওভারের ভিতরে যখন একটা কিছু দেখি তখন আমরা একটা এটা এটা চিন্তা করি যে এই মানটা যদি পজিটিভ হয় তাহলে রুট ওভার করে আমরা একটা বাস্তব মান পাবো। ঠিক আছে, আর এই মানটা যদি নেগেটিভ হয় তাহলে রুট ওভার করে আমরা অবাস্তব মান পাবো। তো এই জন্য আমরা এখানে বৃত্তকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। আমরা বলি যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি লেস দেন 0 হলে অবাস্তব বৃত্ত। ঠিক আছে, মানে তখন আমরা এটাকে বৃত্তই বলবো কিন্তু এটা অবাস্তব বৃত্ত। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অবাস্তব বৃত্তের কিন্তু একটা বাস্তব কেন্দ্র থাকবে। মানে ব্যাপারটা এরকম যে বৃত্তটার কেন্দ্র আমরা খুঁজে পাবো কিন্তু বৃত্তটাকে খুঁজে পাবো না। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, কেন্দ্র আছে কিন্তু বৃত্ত নাই। কেন্দ্র আছে কিন্তু বৃত্ত নাই। হ্যাঁ, এটা এটা একটা মজার ব্যাপার। এটা এটা মানে এটা একটা ফুড অফ থট, তোমরা এটা নিয়ে চিন্তা করতে পারো যে এটা কেন্দ্র আছে কিন্তু বৃত্তটা নাই, যদি এরকম হয়। আচ্ছা, তারপরে হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ গ্রেটার দেন এর অর ইকুয়াল টু, মানে ইকুয়াল টু 0 হতে পারে। আচ্ছা, আমরা ইকুয়াল টু বলি, ইকুয়াল টু 0 যদি হয়, লেস দেন 0 না, ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 হওয়ার অর্থ কি হচ্ছে দেখো, যে আর ছোট হচ্ছে, ছোট হতে হতে তাহলে পরিধির মধ্যে তো অগণিত বিন্দু আছে, তাই না? পরিধির মধ্যে অগণিত বিন্দু আছে, তাহলে যতই বৃত্তটা ছোট হচ্ছে পরিধিটা তত ছোট হয়ে যাচ্ছে। পরিধিটা ছোট হতে হতে যখন নাকি ব্যাসার্ধ শূন্য হচ্ছে তখন সমস্ত পরিধি কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, একটা কেন্দ্রের মধ্যে, একটা বিন্দুর মধ্যে বৃত্তের সবগুলো বিন্দু চলে যাচ্ছে। সেই অবস্থাটাকে আমরা বলতেছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু 0। এই অবস্থাটাকে আমরা বলি বিন্দু বৃত্ত। ঠিক আছে, আমরা কিন্তু বিন্দু বৃত্ত সম্পর্কে পরে আমরা জানবো, বিন্দু বৃত্তের অ্যাপ্লিকেশন জানবো। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ গ্রেটার দেন 0 হলে আমরা এটাকে বলি বাস্তব বৃত্ত। ঠিক আছে, তার মানে আমরা যে বৃত্ত সম্পর্কিত যে গণিতগুলা করব। হ্যাঁ, আচ্ছা, তোমাকে যদি একটা কথা বলা হয় যে একটা বাস্তব বৃত্তের সমীকরণ লিখো, খুব সহজে একটা বাস্তব বৃত্তের সমীকরণ কিভাবে আমরা লিখতে পারি বলো তো? মানে তুমি তো এভাবে লিখবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 9y প্লাস কত লিখবো, লিখে আমি কনফার্ম করতে পারবো যে বৃত্তটা বাস্তব হবে। এই 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 ফিগারটার দিকে খেয়াল করো, এখানে একটা মাইনাস সি আছে, তাই না? তাহলে এই দুইটা তো পজিটিভ হবে সার্টেনলি, তাই না, যেহেতু স্কোয়ার আছে। এখন পুরো মানটা পজিটিভ হওয়ার জন্য নিশ্চিতভাবেই সি এর মান যদি আমি 0 দিই অথবা যদি সি নেগেটিভ দিই তাহলে আমার কোনো কনফিউশন থাকবে না যে বৃত্তটা বাস্তব হবে। সি এর মান 0 দিলেও বাস্তব হবে। ঠিক আছে, কারণ এটা গ্রেটার দেন 0 হবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে। কিন্তু সি এর মান যদি আমি যে কোনো ঋণাত্মক সংখ্যা দিই তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারবো যে বৃত্তটা বাস্তব হবে। ঠিক না ব্যাপারটা? বৃত্তের সমীকরণ, বাস্তব বৃত্তের সমীকরণ লেখার এটা হচ্ছে -10 দিলেও বাস্তব। মানে নেগেটিভ সংখ্যা দেওয়া মানে হচ্ছে কি যে সিটাকে যদি তুমি নেগেটিভ করো তাহলে মাইনাসে মাসে প্লাস, সো এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো আমাদের এইটাই তো ঝামেলা করবে, তাই না? হ্যাঁ, তুমি যদি এই দুইটার মানকে হিসাব করে বলতে পারো, যেমন এখানে জি এর মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 4.5, ঠিক আছে, তাহলে 9/2, তাহলে এই দুইটাকে যোগ করে তার চেয়ে কম মান লিখতে হবে। তো এত হিসাব না করে আমি যদি জাস্ট একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলে বৃত্তটা বাস্তব বৃত্ত হবে, এটা আমরা কনফার্ম করতে পারি। ঠিক আছে, তাহলে এটা একটা জিনিস, এটা মনে হয় আমি কালকের লেকচারে বলি নাই, তাই না, যে বাস্তব বৃত্ত চট করে কিভাবে লেখা যায়।
যেমন একটা সরলরেখা সমীকরণ আমরা লিখলেই হয়ে যাবে, কিন্তু একটা বৃত্তের সমীকরণ লিখলেই হবে না, লিখলেই সেটা যে বাস্তব হবে এটা আমি নিশ্চিত না। সো এখানে সি এর উপর যেহেতু এই রেস্ট্রিকশন আছে, আমরা এটা জেনে এবার বাস্তব বৃত্তে লিখবো, আদারওয়াইজ আমাকে ক্যালকুলেশন করে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে এই যে বৃত্তের সমীকরণটা আমরা লিখলাম, আমরা কিন্তু বৃত্তের সমীকরণকে, যেমন বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ আমরা এই ফর্মে লিখি, কিন্তু সাধারণ সমীকরণ ইচ্ছা করলে আমি এভাবে লিখতে পারি যে ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র কি হবে? এই বৃত্তের কেন্দ্র হবে এক্স এর সহগের নেগেটিভের অর্ধেক, এক্স এর সহগের, কারণ যখন বৃত্তের সমীকরণটা সংখ্যায় দেওয়া থাকবে তখন তো তুমি তো এখানে দেখে বলতেছো জি এফ মাইনাস জি মাইনাস এফ, এখানে 2 দেওয়া আছে, কিন্তু যদি 2 না থাকে তাহলে ব্যাপারটা কি হবে? এটা আমরা খেয়াল করতেছি, ব্যাপারটা হবে কি এক্স এর সহগের নেগেটিভের অর্ধেক, ওয়াই এর সহগের নেগেটিভের অর্ধেক, ঠিক আছে? এই হচ্ছে কেন্দ্র। আর ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়ালস টু, এখন যেহেতু এটা জেনে ফেলছি, হ্যাঁ, তাহলে আমরা বলবো এ স্কোয়ার বাই 4 প্লাস বি স্কোয়ার বাই 4 মাইনাস সি, এই হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে যে কোনো বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা এভাবে নির্ণয় করব, ঠিক আছে? তুমি কি এটা লিখবা? এটা লিখতে চাও নতুন করে? আচ্ছা লিখো, তাহলে একটু লেকচারটা পজ করো। তাহলে আমরা এটা হচ্ছে যে যে কোনো ফর্মে, মানে হলো যে যদি কোনো বৃত্তের সমীকরণ এরকম থাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x প্লাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0, এই দেখো আমি মাইনাস দিলাম, কোনো হিসাব করতে হবে না, মাইনাস চিহ্ন দিলে। তাহলে এখানে আমরা কেন্দ্র কি লিখবো? কেন্দ্র কেন্দ্র হবে মাইনাস প্লাস 9/2, এই যে এক্স এর সহগের নেগেটিভের অর্ধেক, ঠিক আছে? তাহলে প্লাস 9/2 কমা আর 2/2 মানে হচ্ছে 1, এবং এখানে হবে মাইনাস 1 ওয়াই এর সহগের নেগেটিভের অর্ধেক, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়ালস টু কি হবে? স্কোয়ার রুট অফ এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার মানে 81/4 প্লাস 1 প্লাস 3, এটা ক্যালকুলেশন করলে যা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে এটা বুঝি না, একটু উপরে লিখলে ভালো হতো, তাই না? দেখতে সাধারণ সমীকরণ, এটাকে একটু, এটা মুছে ফেলে পুরো, মানে বৃত্তের সাধারণ সমীকরণটা আবার লিখবো। দেখো, তো আমরা বলছি বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এই সাধারণ সমীকরণে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক হচ্ছে 3টা, জি এফ সি। এখন আমরা যখন বিভিন্ন শর্তে বৃত্তের সমীকরণ বের করব, ঠিক আছে, তো এই সমীকরণ বের করার জটিলতা নির্ভর করবে যে যে কন্ডিশন দেওয়া থাকবে সে কন্ডিশনে আমরা যখন বৃত্তের সমীকরণটা ধরে নিব, অ্যাজিউম করব, ঠিক আছে, সেখানে আমরা কত কম কনস্ট্যান্ট দিয়ে এই সমীকরণটাকে ধরতে পারি, বুঝতে পারছো? তাহলে এই এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে যে কোনো বৃত্তের সমীকরণ বের করার জন্য, মানে যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রবলেমের কমপ্লিকেসিটা আমরা দেখব যে মানে আমাকে কয়টা সমীকরণ সাজাতে হয়, হ্যাঁ, এবং কয়টা সমীকরণ সাজায় কত সহজে সেই বৃত্তটাকে আমরা নির্ণয় করতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, এখন ধরো আমরা এই বৃত্তের সমীকরণে, সাধারণ সমীকরণে দেখতেছি 3টা শর্ত, আর তুমি এটা জানো 9-10-এ কিন্তু একটা উপপাদ্য ছিল যে 3টা বিন্দু দিয়ে গমনকারী একটা বৃত্ত আঁকতে হবে। এটা সরি, এটা উপপাদ্য না, এটা সম্পাদ্য। নবম দশম শ্রেণীতে এটা একটা সম্পাদ্য, এটা
জানি না এখন এটা করানো হয় কিনা, এটা আমরা আমরা ছোটবেলায় করছি, নবম দশম শ্রেণীর সম্পাদ্য হিসেবে করছি। আচ্ছা দেখো, তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকতে হবে, মানে হলো যে একটা বৃত্ত আঁকার জন্য তিনটা বিন্দু হচ্ছে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। ঠিক আছে, তার মানে যদি আমরা একটা বৃত্তকে এইভাবে সমীকরণটা ধরি, হ্যাঁ, তাহলে এইভাবে ধরা সমীকরণ থেকে বৃত্তের সমীকরণ বের করতে হলে আমার তিনটা বিন্দু জানতে হবে, বুঝতে পারছো? বা অ্যাটলিস্ট তিনটা শর্ত সমীকরণ আকারে প্রতিপাদন করতে হবে, তিনটা শর্ত। তো এই তিনটা শর্ত থেকে তখন আমরা এই তিনটা আননোনকে সলভ করতে পারবো। এখন যে কৌশলে আমি এই তিন শর্তকে কমায় মিনিমাইজ করে শর্ত কমাতে পারবো, সেই কৌশলটা হবে আমার জন্য সবচেয়ে এফিশিয়েন্ট, বুঝতে পারছো? এখন এই যে তিন বিন্দুগামী বৃত্ত যখন আমরা বের করব, ধরা যাক এই আমাদের এই তিনটা বিন্দু হচ্ছে পি কিউ আর, ঠিক আছে? এখন এই তিন বিন্দুগামী বৃত্ত বের করার ক্ষেত্রে আমরা, আচ্ছা আমরা যে সম্পাদ্য করি না, সম্পাদ্যে আমরা কাজটা আসলে কি করি? সম্পাদ্যে কাজটা করি হচ্ছে এই কিউ আর যে জ্যাটা আছে এটার একটা লম্ব দ্বিখণ্ডক আঁকি, ঠিক আছে? তারপর পি কিউ যে জ্যাটা আছে এটার একটা লম্ব দ্বিখণ্ডক আঁকি, কারণ ওই যে, আচ্ছা তাহলে বলো তো এই এই যে বিন্দুটা, তাহলে এই বিন্দু থেকে তাহলে এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু সমদূরবর্তী হবে, তাই না ব্যাপারটা? কারণ এটা লম্ব দ্বিখণ্ডক হওয়ার কারণে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, আবার এটা লম্ব দ্বিখণ্ডক হওয়ার কারণে এই দূরত্ব সমান, তাহলে এই যে বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম, দেন উই ক্যান ড্র দ্য সার্কেল। এটা হচ্ছে সম্পাদ্য। এখন আমরা কিন্তু তিনটা প্রদত্ত বিন্দু, আমি এখানে বিন্দুগুলো ধরেই ফেলি, ধরো এটা হচ্ছে 3 1, এটা হচ্ছে -4 2, এটা মনে করো 6 1, না 6 1 না, এটাকে চেঞ্জ করে দিই 6 3, তাহলে এই তিনটা বিন্দু, ঠিক আছে? তাহলে এই তিনটা বিন্দু দিয়ে যদি একটা বৃত্তকে আমাদের সমীকরণ বের করতে হয়, এই তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা করব কি, মানে সম্পাদ্য নিয়ম আমরা কি করব, এই রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করব, ঠিক আছে? তাহলে এই রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, বলতো লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? এই দুইটা বিন্দুকে দেখে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ এক লাইনে বলতে পারবা কিনা? হ্যাঁ, মানে আমরা কিন্তু এই বিন্দুটা জানি, তাই না? এই বিন্দুটা জানি, কত হবে 6 - 4, তাহলে 6 - 4 হচ্ছে 2/1, তাহলে 1, আর 2 + 3 তার মানে 5/2, তাই না? এই বিন্দুটা হচ্ছে 5/2, তাহলে এই বিন্দুগামী কোন রেখা যা এই দুই রেখার সাথে, মানে এই দুই বিন্দুগামী রেখার সাথে লম্ব। আচ্ছা, তাহলে এই বিন্দুগামী রেখার জন্য আমরা এই বিন্দুটাকে নিয়ে ঢাল লিখবো, y - 5/2 / x - 1, এটা হলো ঢাল, ঠিক আছে? আর এই দুই বিন্দুর সংযোগ রেখার সাথে লম্ব রেখার ঢালটা হবে হলো এটার ঢাল। তাহলে লম্ব রেখার ঢাল হচ্ছে এই রেখার ঢালের নেগেটিভের উল্টা, মানে নেগেটিভের ইনভার্স। তাহলে নেগেটিভের ইনভার্স মানে হচ্ছে আমরা এরকম মাইনাস দিব, একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে y1 - y2 / x1 - x2 হচ্ছে ঢাল, কিন্তু এখানে কি লিখবো, x1 - x2 / y1 - y2, তার মানে 2 - 3 / -4 - 6, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা একটা রেখা পাবো, আমি এটা সলভ করতেছি না, এভাবে করে আমরা একটা রেখা পাবো। ঠিক একইভাবে এই দুই বিন্দুগামী আরেকটা রেখা পাবো, দেখো এই দুই বিন্দুগামী রেখাটা কি, -3 4, এটা এটা হচ্ছে -1/2, আর 2 আর 1, 2 + 1, তাহলে এটা হচ্ছে 3/2, তাই না? মধ্যবিন্দুটা 3/2, এই মধ্যবিন্দুটা হচ্ছে 3/2। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখন বলবো যে এই পিকিউ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? আমরা লিখবো y - 3/2 / x + 1/2 ইকুয়ালস টু মাইনাস, এখান থেকেও ওই যে যেহেতু
এই রেখার সাথে লম্ব রেখা হবে, কাজে ঢাল হবে তার নেগেটিভের উল্টা। কাজে এখান থেকে আমরা x1 মাইনাস x2, তাহলে 3 মাইনাস 4 তার মানে 3 প্লাস 4, এই যে মাইনাস মাইনাস 4, আর 1 মাইনাস 2 তার মানে মাইনাস 1, 1 মাইনাস 2 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা আরেকটা সরলরেখা পাবো, ঠিক আছে। এখন যদি আমি এই দুইটা সরলরেখার ছেদ বিন্দু বের করি, মানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ক্যালকুলেশন, সেকেন্ড স্টেপ ক্যালকুলেশন, থার্ড স্টেপ ক্যালকুলেশন কি, এই দুইটা রেখার ছেদ বিন্দু বের করা, এই দুইটা সমীকরণকে আবার সমাধান করতে হবে। সমাধান করে ছেদ বিন্দুটা পাবো হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। ধরো মানে এটা আমরা ধরে নিলাম এই দুইটা রেখাকে সমাধান করে, ঠিক আছে, সমাধান করো, সমাধান করে মনে করো আমরা পেলাম 1,5, সে এটা পেলাম, প্রসিডিউরটা শিখতেছি। 1,5 হচ্ছে কেন্দ্র, তাহলে এখন কেন্দ্র জানি, এখন কি বৃত্তের সমীকরণটা বলতে পারবো একসাথে? এটা সমাধানের পর বৃত্তের সমীকরণটা কি বলবো? বৃত্তের সমীকরণ হবে x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি রেখো বলো তো? এটা হলো কেন্দ্র, তাই না? তাহলে এই তিনটা বিন্দু থেকে যে কোনো একটা দূরত্ব বলে দিতে হবে, মানে কেন্দ্র থেকে এই তিনটার যে কোনোটার দূরত্ব সমান। তাহলে ডানে আমরা লিখবো 1 মাইনাস 6, এইটাকে নিলাম, হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 3 হোল স্কোয়ার, ডান। এই বৃত্তের সমীকরণ লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে ওই এটাও কিন্তু একটা প্রসেস বৃত্তের সমীকরণ বের করার, মানে তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করার প্রসেস। আচ্ছা, এখন আমরা যাব যে এই প্রসেসটাতে এটা অঙ্ক করা যায়, এটাতে সে মানে আমার 630 স্টুডেন্ট সেদিন এই মেথডে প্রবলেমটা সলভ করে আমার কাছে নিয়ে আসছে যে স্যার এটা এইভাবে করা যায় কিনা। এই ডেফিনেটলি এইভাবে করা যাবে, সম্পাদ্য নিয়মে, কারণ ওদেরকে আমি ওই 9-10 এর সম্পাদ্য উপপাদ্য এগুলো ভালো করে শিখাইছি। তোর কাছে মনে হয়েছে কি কোনো কিছু না ধরে তো এটা এমনি বের করা যায়, তো এমনি বের করছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে খলিফার সূত্র। হ্যাঁ, আজিজুর রহমান খলিফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়কার শিক্ষক ছিলেন। ওনার জন্ম হচ্ছে এখানে, ওনার পেপারটা অনলাইনে পাওয়া যায়। হ্যাঁ, আজিজুর রহমান খলিফাস পেপার দিয়ে যদি অনলাইনে সার্চ দাও, সার্চ দিলে পাবা। হ্যাঁ, আচ্ছা, ওনার জন্ম হচ্ছে 1904 সালে, 1904 থেকে 1984, 80 বছর বেঁচে ছিলেন। আর 1963 সালে ঢাকা ইউনিভার্সিটির এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টাডিজ, ঢাকা ইউনিভার্সিটি স্টাডিজ নামে ইউনিভার্সিটি হয়তো তখন কোনো জার্নাল করতো, সেখানে এই এই এটা আর কি ওনার এই মানে উনি তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করার জন্য যে খলিফাস থিওরেম, সেটার পাবলিকেশন হয়েছিল। আমরা এখন সেটা একটু জানবো, একটু 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 ভিন্নভাবে শিখবো আর কি, বাট আলটিমেটলি এটা খলিফাস থিওরেম। আচ্ছা, তো দেখো এখানে একটু মুছে ফেলি, এটা এগুলা লাগবে না, জাস্ট আমার ধরো পি x1 y1 একটা বিন্দু, কিউ x2 x2 y2 আর একটা বিন্দু, আর x3 y3 আর একটা বিন্দু। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি যে PQ সরলরেখাকে ব্যাস ধরে যদি আমরা একটা বৃত্তের সমীকরণ বের করি, PQ সরলরেখাকে ব্যাস ধরে যদি আমরা একটা বৃত্তের সমীকরণ বের করি, সে বৃত্তের সমীকরণটা কি হবে? আচ্ছা, এটা তো শেখানো হয়েছে,
তাই না? ব্যাসঘরের বৃত্তের সমীকরণ যে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে পিকিউ সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তো ধরো এটার একটা নাম দিলাম, আমি এটাকে নাম দিলাম এ। এই পুরো সমীকরণটার একটা সিম্বলিক নাম দিলাম হচ্ছে এ, ঠিক আছে? তারপর পিকিউ সরলরেখার সমীকরণ, পিকিউ সরলরেখার সমীকরণের নাম দিলাম এল। সেই সমীকরণটা কি হবে? সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু জিরো। এই হচ্ছে এই বৃত্ত এবং এই সরলরেখা। আচ্ছা, এখন একটা জিনিস যেটা একটু আলোচনা করা দরকার সেটা হচ্ছে যে যদি এফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, যদি কোনো একটা বক্র হয়, এটাকে আমরা বললাম এটা কোনো একটা এক্স ওয়াই সমতলে এটা কোনো একটা বক্ররেখা হবে। আমি এরকম একটা বক্ররেখা চিন্তা করলাম, মানে এটা যদি সরলরেখা না হয় বক্ররেখা হবে, হোয়াটএভার। এটা সরলরেখা হইলেও আমরা ইন জেনারেল বক্ররেখা বলতে পারি। জি এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে আরেকটা বক্ররেখা। এখন আমি এই বক্ররেখাটা এরকম, তো বক্ররেখা একাধিক বিন্দুতে ছেদ করতে পারে, তাহলে এই দুটো হচ্ছে তাদের ছেদ বিন্দু। এখন যদি আমি এরকম একটা সমীকরণ লিখি যে এফ এক্স ওয়াই প্লাস কে ইন্টু জি এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো, তাহলে খেয়াল করো যে এদের যে ছেদ বিন্দু, ধরা যাক এটা আলফা বিটা, হ্যাঁ এটা আলফা বিটা, এটা মনে করো গামা ডেল্টা, দুটো ছেদ বিন্দু। এখন আলফা বিটা বিন্দুর জন্য এফ এক্স ওয়াই কিন্তু স্যাটিসফাইড, মানে এফ এক্স ওয়াই মানে আমরা এটা ধরো এটাকে আমরা এফ বলি, আর এটা হচ্ছে জি বক্র, এটা এফ বক্র জি বক্র। তাহলে এফ বক্রের উপর আলফা বিটা বিন্দুটা আছে, কাজেই আলফা বিটার জন্য এটা অলওয়েজ জিরো। ঠিক জি বক্রের উপরেও কিন্তু কি আছে, মানে সরি এফ বক্রের উপরেও কিন্তু আলফা বিটা আছে, আবার গামা ডেল্টাও কিন্তু এফ বক্রের উপরে আছে, তাই না? তাহলে আলফা বিটা এবং গামা ডেল্টা এই দুইটা বিন্দুর জন্য কিন্তু এটা ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? আবার এই দুইটা বিন্দুর জন্যই কিন্তু এটা ইকুয়ালস টু জিরো হবে, কারণ আমরা বলছি এটা ছেদ বিন্দু, কাজে ছেদ বিন্দুর জন্য দুইটা সমীকরণ স্যাটিসফাইড, মানে এফ এক্স ওয়াই এফ আলফা বিটা জিরো, এফ গামা ডেল্টা জিরো, ঠিক জি আলফা বিটা জিরো, জি গামা ডেল্টাও জিরো হবে। আচ্ছা, এখন দেখো এই দুইটা বিন্দু যদি এই সমীকরণে বসাই, তাহলে কে এর মান, মানে কে এর যে কোনো সসীম মানের এই সমীকরণ সবসময় স্যাটিসফাইড হবে ফর দিস এন্ড দিস 2 পয়েন্টস, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি, কিন্তু এটা তো একটা সমীকরণ, এই সমীকরণে আমি কে এর যা খুশি তাই মান বসাইলাম, এবং কে এর ভিন্ন ভিন্ন মান বসালে এই সমীকরণের চেহারা ভিন্ন ভিন্ন হবে। তাহলে চেহারা ভিন্ন ভিন্ন হলে তার মানে হচ্ছে আমরা এরকম ছবি চিন্তা করতে পারি, এরকম হতে পারে, এরকম হতে পারে, তাই না? এরকম অগণিত রেখা, মানে ফ্যামিলি অফ কার্ভস আমরা এই ইকুয়েশনটা থেকে পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমরা যদি এইটা অনুসারে আমরা যদি এরকম একটা সমীকরণ লিখি এ প্লাস কে এল ইকুয়ালস টু জিরো, এরকম এখানে ইকুয়ালস টু জিরো আসলে না লিখলেও হয়, এ প্লাস কে এল, যেখানে কে হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক বা আরবিটারি কনস্ট্যান্ট। এরকম ভাবে যদি একটা সমীকরণ লিখি, তাহলে এটা কি করবে? এ এবং এল এর ছেদবিন্দুগামী ফ্যামিলি অফ সার্কেলস প্রকাশ করবে। তার মানে হচ্ছে যে সেই বৃত্তগুলা হবে হচ্ছে এই দুই বিন্দুগামী আরো যত বৃত্ত আছে, বৃত্ত এরকম হতে পারে, হ্যাঁ এরকম অগণিত বৃত্ত হতে পারে,
এই পাশে বৃত্ত হতে পারে, এই পাশে বৃত্ত হতে পারে। তাহলে এরকম ভাবে এই দুই বিন্দুগামী বৃত্তের মধ্যে কোনো না কোনো একটা বৃত্ত তো এই বিন্দু দিয়েও যেতে পারে, তাই না? তাহলে এখানে কে যেহেতু একটা ইচ্ছামূলক ধ্রুবক, এটার মানটা আমরা জানি না। এখন আমি যদি তৃতীয় বিন্দুটা এইখানে বসাই, অর্থাৎ আমি সমীকরণটাকে যদি এখন পুরাটা লিখি, যে আমরা যেভাবে লিখি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু, আচ্ছা, প্লাস কে ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু জিরো। এটা একটু মুছে দিই। আচ্ছা, তাহলে এই সমীকরণটা কি করবে? এই বৃত্ত এবং এই রেখার ছেদ বিন্দুগামী হবে। আচ্ছা, বৃত্তের সমীকরণের সাথে যদি আমি রেখার সমীকরণ যোগ করি, তাহলে কিন্তু সমীকরণের যে জেনারেল ফর্ম, সেই ফর্মটার কোনো পরিবর্তন হয় না। মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখান থেকে অ্যাজ ইট ইজ থেকে যাবে, আর শুধু এক্স ওয়াই এর সহগ চেঞ্জ হবে, ধ্রুবপদ চেঞ্জ হবে। তার মানে জিনিসটা বৃত্তই থাকতেছে, ঠিক আছে? তাহলে এই সমীকরণটাকে আমরা বলতে পারি যে, আমরা এরকম সিম্বল দিয়ে বোঝাই, ওয়ান টু, ওয়ান টু না, আমরা এরকম, আমরা এইভাবে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলি, ওয়ান টু বিন্দুগামী বৃত্ত, ঠিক আছে? মানে ওয়ান টু মানে এই যে প্রথম এক্স ওয়ান ওয়াই ওয়ান, মানে পি কিউ, বা ওয়ান টু না লিখে পি কিউ লিখে, পি কিউ আরো সিগনিফিক্যান্ট হবে, পি কিউ বিন্দুগামী বৃত্ত হচ্ছে এটা। এখন এই বৃত্তের মধ্যে কখন বৃত্তটা আর বিন্দুগামী হবে? তাহলে আমরা বলবো বৃত্তটি আর বিন্দুগামী হলে, বৃত্তটি আর এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দুগামী হলে আমরা বিন্দুটা এখানে বসাতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এই যে এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, এক্স এর জায়গায় এক্স থ্রি বসাই দিতেছি, এক্স থ্রি মাইনাস এক্স টু প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু প্লাস কে ইন্টু এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু জিরো। তাহলে এখন দেখো এখানে সব মান চলে আসলো, তাহলে এখান থেকে আমরা কে এর মান বের করতে পারবো না? কে এর মান বের করতে পারবো, তাহলে আমরা কে এর মান বের করে ফেললাম। আচ্ছা, এখন আমরা এই টোটাল কাজটাকে আমরা একটা ফর্মুলা আকারে সাজাতে চাই। দেখো এই পুরা জিনিসটা হচ্ছে, আমরা এটার নাম দিলাম এ থ্রি, কারণ এটা হচ্ছে দুই বিন্দুগামী, দুই বিন্দুকে দুই বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে বৃত্ত হচ্ছে এ। এই বৃত্তের সমীকরণের মধ্যে যখন থার্ড পয়েন্টটা বসাইছি সেটা হচ্ছে এ থ্রি, আর এটা হচ্ছে এল, যার মধ্যে তৃতীয় বিন্দুটা বসাইছি, কাজে এটা হচ্ছে এল থ্রি। তার মানে এটার মধ্যে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, যখন আমি থার্ড পয়েন্ট বসাইছি, সিম্বলিক ভাবে লিখলে জিনিসটা আসছে এ থ্রি প্লাস কে এল থ্রি ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কে এর মান কত আসছে? মাইনাস এ থ্রি বাই এল থ্রি, সরি এল থ্রি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি বলি যে কে এর মানটা, তাহলে আমরা এখন এখানে বসায় দিতে পারি। তাহলে বসায় দিলে সমীকরণটা কি হচ্ছে? এ প্লাস, এই মাইনাসের জন্য মাইনাস হবে, মাইনাস এ থ্রি বাই এল থ্রি, কে এর মান, ইন্টু এল ইকুয়ালস টু জিরো। এখন এটাকে আমরা একটা সুন্দর চেহারা দিব, সেটা হলো এ ওই পাশে, মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলাম, এ থ্রি বাই এল থ্রি, ঠিক আছে, ইন্টু এল। তাহলে দেখো এ বাই এল ইকুয়ালস টু এ থ্রি বাই এল থ্রি, ঠিক আছে? আরো সহজ ফর্ম আসলো,
তাহলে আমরা এইটাকে এখন নাম দিতে পারি খলিফাস থিওরেম ফর 3-point সার্কেল। ঠিক আছে, এটা বলি খলিফাস থিওরেম ফর 3-point সার্কেল। সেটা কি? a by l equals to a3 by l3। ঠিক আছে, মনে রাখা খুব সহজ। এখন আমরা জাস্ট এটাকে কাজে লাগাই একটা এক্সাম্পল সলভ করি। ঠিক আছে, বুঝবো? আচ্ছা, ধরো বলা হলো যে আমাদের তিনটা বিন্দু 1 2 5 9 6 1, এখন তিনটা বিন্দু, এই তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে প্রথম আমরা এ লিখব। তাহলে এটা কি? এ হচ্ছে x মাইনাস x1, মানে এটাকে প্রথম বিন্দু, এটাকে দ্বিতীয় বিন্দু, এটাকে তৃতীয় বিন্দু ধরি। তাহলে x মাইনাস x1 x মাইনাস 1 ইন্টু x মাইনাস 5 প্লাস y মাইনাস 2 ইন্টু y মাইনাস 9। এটা হচ্ছে a ইকুয়ালস টু 0, এরকম আর কি। এটা ইকুয়ালস টু 0, এটা হচ্ছে a। আচ্ছা, এখন আমরা a3, আচ্ছা এটাকে a লিখি, এটা হচ্ছে a, কারণ এই এক্সপ্রেশনটা হচ্ছে a, আমরা সমীকরণ আকারে পরে লিখব। তাহলে a3 কি হবে বলো তো? 6 minus এই 6টা এখানে বসাই দিব। তাহলে a3 ইকুয়ালস টু হবে হচ্ছে, আমরা এটাও লিখতে হবে না, এই চিহ্ন দেওয়ার দরকার নাই এখানে, কারণ যদি আমি সমীকরণ ফর্মে লিখতাম তাহলে এই চিহ্নটা লাগতো। একবারে আমরা সমীকরণ পরে লিখে ফেলবো। a ইকুয়ালস টু হচ্ছে এটা। তাহলে a3টা কি? a3টা হচ্ছে 6 মাইনাস 1, আমি একটু মানটা একবারে বের করে ফেলি। 6 মাইনাস 1 কত হবে? 5 ইন্টু 6 মাইনাস 5, এটা হচ্ছে 1 প্লাস কত হবে? minus 2 minus 1 মাইনাস 2, তার মানে হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, তারপর হচ্ছে 1 মাইনাস 9, তার মানে হচ্ছে মাইনাস 8। তাহলে ইকুয়ালস টু কত? 5 প্লাস 8, তাহলে 13। ঠিক আছে, আচ্ছা l ইকুয়ালস টু কি? l ইকুয়ালস টু লিখবো যে x মাইনাস x1, তাহলে x মাইনাস x1 1 ইন্টু y1 মাইনাস y2, that is minus 2 minus 9 minus y minus y1, 5 minus y minus 1 y1 হচ্ছে y minus 2 into x1 minus x2, তার মানে 1 minus 5। ঠিক আছে, এটাকে আমরা একটু মানটা একটু করে ফেলি, এটা সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখান থেকে কি হবে? মাইনাস 2, তার মানে মাইনাস 7x। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে মাইনাস 4, তাহলে প্লাস 4y, মানে সরলরেখা সমীকরণের ফর্মে লিখে ফেলতেছি, প্লাস 4y। এই যে মাইনাস 4, এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4y। এরপর হচ্ছে সংখ্যা মান মাইনাস 7 আর মাইনাস 1, তাহলে মাইনাস 7 মাইনাস 1 হচ্ছে প্লাস 7, আর মাইনাস 4 প্লাস 2, মাইনাস 4, এটা কিন্তু মাইনাসে মাইনাসে, এখানে মাইনাস 4 হবে প্লাস 2, তাহলে মাইনাস 8। তাহলে এখানে ছিল প্লাস 7 আর এখানে হচ্ছে মাইনাস 8, তার মানে মাইনাস 1। ঠিক আছে, আশা করি ক্যালকুলেশন ভুল হয়। তাহলে এটা হচ্ছে l। তাহলে হোয়াট ইজ l3? l3 ইকুয়ালস টু, আমরা থার্ড পয়েন্টটা বসাই দিব, 6 ইন্টু 7, তাহলে মাইনাস 6 ইন্টু 7 42। ঠিক আছে, তারপর হচ্ছে 1, তাহলে প্লাস 4 প্লাস 4 মাইনাস 1, তাহলে ইকুয়ালস টু কত হলো? মাইনাস 42 মাইনাস 1 মানে মাইনাস 43 প্লাস 4
তাহলে -39 এখন আমি বলে দিব 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে মানে এখন আমরা লিখবো নির্ণেয় বৃত্তের সমীকরণ। সমীকরণ কি হবে? উপরে a বাই l, তাহলে a লিখতেছি, একে আমরা একবারে লিখতে পারি, কিন্তু একবারে এখান থেকে এই সাইডে লিখে দেন। এই সাইডে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ good। তাহলে এই পাশে এই সাইডে এটাকে লিখে ফেলি, x² প্লাস y² তো আমার আসবেই, এখানে কি হবে -5 -1 তার মানে -6x, ঠিক আছে। এটা হচ্ছে -2 -9 তার মানে -11y, হ্যাঁ। তারপর হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 4 প্লাস 81, 9 9 81, 4 প্লাস 81 তাহলে 85, আর এখানে হচ্ছে 1 প্লাস 25 26, তাই না? 85 আর 26 কত? 85 26 1 3 11 111 ইকুয়ালস টু 0, ঠিক আছে, ইকুয়ালস টু 0, তাই না? জি আচ্ছা, তাহলে এটা হচ্ছে a। তাহলে এখন আমরা লিখে ফেলবো নির্ণেয় বৃত্ত হচ্ছে x² প্লাস y² মাইনাস 6x মাইনাস 11y প্লাস 111 ইকুয়ালস টু 0, সরি, ডিভাইডেড বাই l হচ্ছে মাইনাস 7x প্লাস 4y মাইনাস 1, এটা হচ্ছে l ইকুয়ালস টু কি হবে a3 বাই l3 13 বাই 39, বাহ 13 বাই 39, তাহলে 3 13 39, 13 বাই মাইনাস 39। এই বৃত্তের সমীকরণ হয়ে গেছে। দেখা যায় এই সমীকরণটা কিন্তু বৃত্ত হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। তাহলে এই 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ, এই হচ্ছে ক্যালকুলেশন। এখন দেখো, যদি আমাদের 3টা বিন্দু এখানে বসিয়ে জিএফসি দিয়ে 3টা লিনিয়ার ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে হইতো, তারপরে সেটাকে সমাধান করে বের করতে হইতো, সেটা অনেক কমপ্লিকেটেড ছিল, বুঝতে পারছো? তো এই জন্য এটা অনেক এফিশিয়েন্ট প্রসেস। তবে এই ফর্মটা এইভাবে কিন্তু মানে আমি এটাকে একটু মডিফাই করে এভাবে বলতেছি, খলিফাস থিওরেমের যে পেপার সেখানে তুমি ঠিক এই ফর্মে এইভাবে পাবা না। মানে এটা হলো অনেকটা ব্লাইন্ড মেথড, কেউ যদি এটা মুখস্থ রাখে, হ্যাঁ, তাহলে জাস্ট এই 3 স্টেপ ক্যালকুলেশনে সে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করে দিতে হবে, ঠিক আছে। আজকে আমি কোনো হেডিং দেই নাই, হয়তো ভিডিওতে দেখলে বুঝবে না যে স্যার শেষে কি শিখাবে, কি পড়াবে, কিন্তু ফাইনালি এটা হচ্ছে আজকের মূল ক্লাসটাই ছিল যে খলিফাস থিওরেমের অ্যাপ্লিকেশনটা বোঝানো, ঠিক আছে। এখন বাসায় এটার উপর অঙ্ক চর্চা করো, 3 বিন্দুগামী বৃত্তের অঙ্ক। আগামী ক্লাসে আমরা বৃত্তের উপর আরো কিছু শিখবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, বন্ধ করো।